নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্য একদিকে চলছে পেট্রোল এবং ডিজেলের কৃত্রিম সংকট, অপরদিকে সিএনজি গ্যাসের দাবিতে মিলনচক্রস্থিত সিএনজি স্টেশনের সামনে সড়ক অবরোধ করল অটো চালকরা। সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে শতাধিক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়। রাজধানীর মিলনচক্রস্থিত সিএনজি স্টেশনের সামনে সিএনজি গ্যাসের দাবিতে সড়ক অবরোধ সিএনজি চালিত অটো ও যান চালকদের। অভিযোগ, বিদ্যুতের সমস্যার কারণে এই দিন সকাল থেকে এটিনগর সিএনজি স্টেশনে গ্যাস প্রদান বন্ধ হয়ে রয়েছে। এতে করে দীর্ঘ সময় গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অটো চালকরা উত্তেজিত হয়ে যায়। বাধ্য হয়ে সিএনজি চালিত অটো চালকরা সড়ক অবরোধে সামিল হয়। অটো চালকদের বক্তব্য, দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরও মিলছে না গ্যাস। সিএনজি স্টেশনে কর্মরত কর্মীরা জানিয়েছেন, বিদ্যুতের সমস্যার কারণে গ্যাস দেওয়া যাচ্ছে না। অটো চালকদের বক্তব্য, প্রতিটি সিএনজি স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন অটো চালকদের, তাই তারা সবসময় এডিনগর সিএনজি স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করে থাকেন। কিন্তু এডিনগর সিএনজি স্টেশন থেকে গ্যাস প্রদানের ক্ষেত্রে প্রায় সময় তালবাহানা করা হয়ে থাকে। এতে করে ভোগান্তির শিকার হতে হয় অটো চালকদের। আমরা কয়েকদিন একটু গ্যাস দিত, আমরা রাস ফেরা দেবো, আমরা রাস তাকে গীতা করুম, আমরা দরকার নাই, কিন্তু আমরা দাবি গ্যাসটা লাগবে। কতক্ষণ আপনারা এই অবরোধ? সকাল 5টার দিকে আমরা সকাল থেকে দাঁড়াইছি গ্যাসের লাইনে, আমরা এক্ষণে রাস্তা অবরোধ করছি। মানে কতক্ষণ অবধি চলবো এই অবরোধ? রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। পুলিশ দফায় দফায় কথা বলে সড়ক অবরোধকারীদের সাথে, কিন্তু সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করতে অস্বীকার করে। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যায় বিএমএস নেতৃত্ব। তারা কথা বলে সড়ক অবরোধকারীদের সাথে। তারপর ক্ষুব্ধ অটো চালকরা সড়ক অবরোধ প্রত্যাহার করতে সম্মত হয়। এডিনগর থানার ওসি জানান, ক্ষুব্ধ অটো চালকরা সড়ক অবরোধ মুক্ত করে দিয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। খবর পাই যে আমাদের যে মিলনচক্র সিএনজি স্টেশন আছে, এখানে কিছু ড্রাইভাররা গ্যাস না পাওয়াতে তারা রাস্তার মধ্যে এসে হই হাল্লা করছে। এগুলো আমরা এখানে আসি, এসে তাদের সঙ্গে কথা বলি। ড্রাইভার যারা তারা সাথে কথা বলে, তারা সকাল থেকে এখানে ল্যান্ড দিচ্ছে, কিন্তু এখানে যে সিএনজি স্টেশন, এখানে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য সিএনজি আপাতত বন্ধ আছে। তো আমি এখানে ম্যানেজার কথা বলে জানতে পারলাম যে ইলেকট্রিকের প্রবলেম। অ্যাকর্ডিংলি আমি সিনিয়র ম্যানেজার যে আছে ওনার সাথে কথা বলেছি, তারা স্টাফ পাঠাচ্ছে। আশা করি কিছুক্ষণের মধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর ড্রাইভারের সাথে কথা বলে তারা এখন রাস্তা ক্লিয়ার করে দিয়ে রাস্তা এখন ফ্রি আছে, চলছে। ইলেকট্রিকের প্রবলেমটা সলভ হয়ে গেলে গ্যাস লাইন আবার স্বাভাবিক হয়ে যাবে। থ্যাংক ইউ। এডিনগর সিএনজি স্টেশনের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পেরেছেন, বিদ্যুতের সমস্যার কারণে সিএনজি প্রদান বন্ধ রয়েছে, তাই তিনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছেন। দ্রুত সমস্যার সমাধান করবে বিদ্যুৎ দপ্তর, তারপর সিএনজি প্রদান করা হবে। এই সরকারের আমলে কোনোদিন এই রাস্তাঘাট স্ট্রাইক করে আপনারা চলেন, জায়গাত কথা কম 10 জন 15 জন মিলে সেই জায়গা তো দরকার হলে আমরা কথা কমে তারা লাগিয়া পরিবহন মন্ত্রী নজে এডুম ওই জায়গা কথা কম। এইভাবে রাস্তাঘাটে কষ্ট দিয়েছিল কোন মানে আছে এটি কি আরম্ভ হইছে? আপনি তো আগের মতো সন্ত্রাসের মতন একটা তাল ধরেছেন। দুর্দিনে যেই ঘটনা চলছিল এটা আবার করেছেন। এতজনের ড্রাইভার তারা রয়েছে, পিছের জন কইতাছে তাই লাইন আন্দোলন বাদ দিয়ে আমার গ্যাস লাগে, কারণ আমার পরিবারের ভিতরে খাওয়ার নেই। আন্দোলন করি না, কিন্তু করতে হারে কোস্টাইটাক দিতে কারণ কেউ দিতে না। আমরা গ্যাসটা সরবরাহ তারা করে না। গ্যাসের যে মেইন ডাইরেক্টর তাইনের এনে যাবো, পরিবহন মন্ত্রী এনে যাবো, 10-15 জন যে কথাবার্তার মাধ্যমে আমরা এটা সুতরাং ভাই কিভাবে সঠিক রাস্তা যাবো। এইভাবে রাস্তা বন্ধ করে সব মানুষের কষ্ট দিয়ে কোনো মানে আছে? এটি কার নেতৃত্ব হয়েছে? খেলা করছে লিটার স্ট্রাইকটা খেলা আপনি করছেন? আপনি করছেন? আপনি দিচ্ছেন না দিলে যান যারা যারা স্ট্রাইকের দরকার তারা দাঁড়ান। এদিন গাড়ি চালকরা পুলিশের কথাও মানতে নারাজ, এমনকি তারা সাধারণ যাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করে দেয়। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে এই দিন অটো চালকদের সড়ক অবরোধের ফলে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। স্যান্দন টিভি। আমতলী বিদ্যুৎ নিগম অফিসে ঘুঘুর বাসা, মিলছে না সঠিক পরিষেবা। অফিসে গিয়ে মিলল কুকুর ঘুমাচ্ছে। সমস্যা সমাধানের জন্য নেই কোনো কর্মী। আমতলী বিদ্যুৎ নিগম অফিসে ঘুঘুর বাসা,
রবিবার রাতে স্বল্প ঝড় বৃষ্টিতে রাজধানী হাপানিয়াস্থিত সুকান্তপল্লী এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর যথারীতি বিদ্যুৎ নিগমের হেল্পলাইন নাম্বারে ফোন করে বিদ্যুৎ সংস্কার করে দেওয়ার জন্য অবগত করা হয় বিদ্যুৎ কর্মীদের। প্রথমবার ফোনের পর বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় না যাওয়ার ফলে দ্বিতীয়বার ফোন করে অনুরোধ জানানো হয়, কিন্তু দ্বিতীয়বারও ফোন করে জানানোর পর কোনো বিদ্যুৎ কর্মী এলাকায় যায়নি। পরবর্তী সময় আবার বিদ্যুৎ নিগমের কর্মীদের ফোন করা হলে তারা ফোন রিসিভ করা ছেড়ে দেয়। তারপর এলাকাবাসীর পক্ষ থেকে আমতলী বিদ্যুৎ নিগমের অফিসে অভিযোগ জানাতে গেলে একজন সিকিউরিটি গার্ড ছাড়া কাউকে পাওয়া যায়নি। গ্রাহকরা দেখেন হেল্পলাইনের কক্ষে তালা ঝুলছে, অভিযোগ লেখার মতো কেউ নেই। অবশেষে বিদ্যুৎ নিগমের অফিস থেকে ফিরে আসতে হয় এলাকাবাসীকে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এভাবে চলছে আমতলী এলাকায় বিদ্যুৎ নিগম অফিস। তাহলে প্রশ্ন হচ্ছে, 24 ঘন্টা যে পরিষেবা দেওয়ার দাবি রাখা হয় তা কোথায় মিলছে? আরও উদ্বেগ করার বিষয় লক্ষ্য করা গেছে বিদ্যুৎ নিগমের অফিসে। বিদ্যুৎ নিগমের অফিসের বিভিন্ন কক্ষে তালা ঝুললেও বৈদ্যুতিক পাখা, লাইট এগুলি চলছে। চেয়ারে পা গুটিয়ে বসে থাকা পরিশ্রমী কর্মীদের সহানুভূতি নেই বিদ্যুৎ অপচয়ের দিকে। স্যান্দন টিভি। ড্রাগস সেবন করার সময় এলাকাবাসীর হাতে আটক 3 জন। ঘটনা রাজধানীর রামনগর 3 নং রোড এলাকার হাইকোর্টের কর্মীদের আবাসনে। পরবর্তী সময় তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়াত তপন ঘোষের ছেলে বহিরাগতদের আবাসনে এনে ড্রাগসের আসর জমায়। বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। তারপর এলাকাবাসী কাউকে কিছু না বলে সোমবার আবাসনের গেটে বসে থাকে বহিরাগত সহ তপন ঘোষের ছেলেকে ধরার জন্য প্রস্তুতি নেয়। উৎপেতে বসে থাকার সময় কয়েক মিনিটের মধ্যে 2 যুবক এসে আবাসনে প্রবেশ করে। সাথে সাথে এলাকার যুবকরা আবাসনের ভেতরে প্রবেশ করে তপন ঘোষের ঘর থেকে আটক করে 3 অভিযুক্তকে। এর মধ্যে একজন তপন ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে এভাবে আসর জমাচ্ছে আবাসনের ভেতরে। ভাইরাসের মধ্যে বিস্তার ঘটছে এলাকার। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 12 কৌটা ড্রাগস এবং 500টি খালি ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়। যাদের আটক করা হয়েছে তাদের ড্রাগসের বুথ হয়ে গেছিল। পুলিশ এসে 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, তপন ঘোষের স্ত্রী হাইকোর্টের কর্মী। এলাকাবাসী দাবি করছে 3 যুবকের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। রামনগর 3 নম্বর, এটা আমাদের রামনগর 3 নম্বর হাইকোর্ট। তো এখানে কোয়ার্টার থাকে, আমাকে ফোন করে বলে এখানে ড্রাগস খাওয়া হচ্ছে, বাইরের লোক বহিরাগত এসে ড্রাগস বিক্রি করে এখানে খাওয়া হয়। এই শুনে আমি লোক সম্মেলনে ছুটে এলাম। এসে দেখি অনেক রকম অনেক কোটা, গোনা যাবে না, অনেক 500 কোটা আছে। খালি তো বড় কোটা 3 জনকে আটক করা হয়েছে। যে বাড়ির মালিক ছেলেটাই খায়, মালিক না, এটা কোয়ার্টার থাকে, মহিলা চাকরি করে হাইকোর্টে। তো ওর মাকে কল করা হয়েছে এখন যাতে এসে আমাদের সাথে দেখা করে। আর সমাজটাকে শেষ করছে ওরা, তার জন্য এটাকে পুলিশের হাতে আমরা তুলে দিলাম। যাবো আমরা। কতটুক মনে হয় যে এই জায়গায় রামনগরের ভিতরে এইভাবে কোটা পাওয়া হইতেছে ঘরের মধ্যে, জজ কোয়ার্টারে? অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারিনি, এটা আমরা দেখুন শুনলাম ওটা মেয়রের ওয়ার্ড। আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা বেঁচে কোটা খাওয়া হয়। মানে একটা হাইকোর্টের জায়গা, মানে একটা দেখেন রামনগর জায়গাটা কোন জায়গায়, এস্টাবলিশ জায়গায়, এখানে এটা আমরা ভাবতে পারছি না। তারপর আমরা সবাই সতর্ক আছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সব ছেলেরা দাঁড়িয়ে আছে। এখানে যেখানে কোটা আছে, এসব কাজ আছে, এখানে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে, এদেরকে অ্যাকশন নিচ্ছি। কতজন আটক করা হয়েছে? 3 জনকে আটক করা। নাম টাম কিছু জানা গেছে? নাম জানা নেই। একটা ছেলে যার ঘরে খেয়েছিল, এটা হাইকোর্টের, ওর মা চাকরি করে, ওকে আটক করেছে, ওর মাকে ডাকানো হয়েছে। বাবা কি করে? ওর বাবা নেই, মারা গেছে। আর 2 জন বহিরাগত ছিল। ওরা কোয়ার্টার থেকে সবাই কমপ্লেন করছিল। 2-3 দিন ধরে আমরা ফলো করছিলাম। কমপ্লিট মানে সারাদিন সারা রাত বহিরাগতরা চলে আসতে। অ্যাকচুয়ালি হাইকোর্ট এখানে পুলিশও ঢুকতে পারে না, তার জন্য আমরা তাক পেতে বসেছিলাম। আজকে তাক ধরলাম, আমরা এখানে দাঁড়িয়ে থাকি সবসময়। ফিকে জল জীবন মিশন। জলসংকটে ভুগছে কাকরাবন আরডি ব্লকের অধীন উত্তর কুশামারা এলাকার মানুষ। সরকারের দৃষ্টি আকর্ষণ করে দুবেলা নিয়মিত জলের দাবি তুলল এলাকাবাসী। দীর্ঘদিন ধরে উদয়পুর কাকরাবন আরডি ব্লকের অধীন উত্তর কুশামারা এলাকায় তীব্র জলসংকটে ভুগছে মানুষ। তীব্র গরমে অতিষ্ঠ এলাকার লোকজন। আর এই তীব্র দাবদাহের মধ্যে এক বালতি জলের জন্য উত্তর কুশামারা এলাকার লোকজন হাহাকার করতে হচ্ছে। কোথায় গেলে পানীয় জলের ব্যবস্থা হবে সেটা এলাকার লোকজন বুঝে উঠতে পারছে না। গত কয়েক বছর ধরে এই জলের সংকটে এলাকার লোকজন নাজেহাল। গত বাম আমলে এই
এলাকায় কয়েক হাজার টাকা খরচ করে এলাকার লোকজনদের সুবিধার্থে একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও এখন পর্যন্ত এই জলের ট্যাঙ্ক দিয়ে 1 ফোঁটা জল বের হতে দেখেনি কেউই বলে অভিযোগ। এলাকায় একটি শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয় থাকলেও শিশুদের পরিশ্রুত পানীয় জল নিয়মিত খাওয়াতে পারেন না। বাধ্য হয়ে পাশের বাড়ির কল থেকে জল নিয়ে ফিল্টার করে তারপর খাওয়ানো হচ্ছে শিশুদের। এলাকার লোকজন জলের সংকটের কথা এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে জল দপ্তরের উপর আস্থা হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এলাকায় নিয়মিত জল সরবরাহ করার কথা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানান এলাকার লোকজন। এলাকার লোকজন জলের পাইপ কেটে দেখছে জল আসছে কিনা নিয়মিত। এলাকার লোকজনদের একটাই দাবি, উত্তর কুশামারা এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হোক, মানুষকে যাতে দুবেলা জল নিয়মিত সরবরাহ করা হয়। এটা কোন পর্যায়ে তৈরি করে দিছে? আচ্ছা, মানে 18 আগে ঠিক হয়েছে, এরপরে 18 পর ঠিক হওয়ার পরও জল আছে? পঞ্চায়েতে জানাইছে না? পঞ্চায়েত নিজে তারা দেখে গেছে না, প্রধান সবাই তো দেখে গেছে, লাইন দিয়ে গেছে জল উঠবো। জল দেয় না, জলের লেগে কতবার হইছে হইছে দেন না, ট্যাঙ্কি দিয়ে রাখছে, ট্যাঙ্কি তো জল হয় না। জায়গাটা কি না? জায়গাটার নাম কুশামারা। আর স্কুলটার না? উত্তর কুশামারা নদী। কি স্কুলটা? অঙ্গনাদি ওয়ার্ড। কত আছে স্টুডেন্ট? স্টুডেন্ট বলতে 3 থেকে 6 বছর আছে 9 জন, আর বাকিরা তো হোম রেশন বাড়ি করে দেওয়া। আনুমানিক কতজন আছে? 9 জন। 9 জন। জল যায় না? না না, জল তো আমরা জল কই থেকে আনেন? ওই তো আমার বাড়ি কল আছে, কলের থেকে নেই। এই কলের জল নিয়ে বাচ্চারা খাওয়াই বলতে ফিল্টারও দিয়ে খাওয়া। এরপরে লাইন কানে আমরা, এরপরে এই জায়গা মেইন লাইন কাটতে পাইপ লাগায়, এরপরে জল খাই না। মুকল চিনিলে জলছে আধা ঘন্টা জল দিলে আর দেয় না, বিকালও দেয় না। বিকালে জল দেয় একবেলা, বিকালে 2 ঘন্টা যদি জল দেয় এই তো সকালে দিলে বিকালে জল দেয় না, এরপরে 3ও দেয় না। জলটা কে দেয়? পঞ্চায়েত দেয়। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত জল সরবরাহ করার জন্য কি ভূমিকা পালন করে, সেদিকে তাকিয়ে আছে এলাকার নারী পুরুষ সব অংশের জনগণ। স্পন্দন টিভি। প্রয়াত খোয়াই সাংবাদিক মানুষ ভট্টাচার্যর অকাল প্রয়াণে খোয়াই প্রেস ক্লাব এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই জেলা গ্রন্থাগারে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভাকে কেন্দ্র করে সোমবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের সাংবাদিকরা মিলে এক রক্তদানের ব্যবস্থা করে তাতে 10 জন রক্তদান করেন। রক্তদানে উপস্থিত ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, সম্পাদক শুভঙ্কর দে সহ অন্যান্যরা। প্রেস ক্লাবের সভাপতি অসিত ঘোষ বলেন, মানুষ ভট্টাচার্যের অকাল প্রয়াণ খোয়াই প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা খুবই ব্যথিত, তাই তারা স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আমাদের সাংবাদিক মানুষ ভট্টাচার্যের মৃত্যুতে আগামীকালকে স্মরণ সভা, সেই স্মরণ সভাকে সামনে রেখে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও খোয়াই প্রেস ক্লাবের উদ্যোগে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। খোয়াই ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবির চলছে, এখন পর্যন্ত 10 জনেরও অধিক রক্তদান করেছেন। এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কর্মরত চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের অসংখ্য ধন্যবাদ। রাজ্যে বিভিন্ন ইটভাটা শ্রমিকরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার। বর্তমানে তাদের কাজ নেই, কারণ এ মরশুমে শ্রমিকদের কাজ থাকে না। এ সময় তাদের সমস্ত মজুরি মিটিয়ে নিজ নিজ রাজ্যে পাঠানোর জন্য মালিকদের বন্দোবস্ত করতে হয়। কিন্তু দেখা গেছে রাজ্যের বিভিন্ন ইটভাটার শ্রমিকরা বকেয়া মজুরি পাচ্ছে না, ফলে শ্রমিকরা কাজ শেষ করে বাড়িও ফিরতে পারছে না এবং মজুরি চাইতে গিয়ে তারা শারীরিকভাবে হেনস্থার শিকার হচ্ছে। বিশেষ করে অধিকাংশ মালিক শ্রমিকদের সাথে তাল বাহানা করছে। এ বিষয় নিয়ে সোমবার ত্রিপুরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরের কমিশনারকে অবগত করা হয়েছে। দাবি করা হচ্ছে তাদের বকেয়া মজুরি মিটিয়ে দিয়ে নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য বন্দোবস্ত করতে মালিকদের বাধ্য করার জন্য শ্রম দপ্তরের কমিশনার অসীম সাহা আশ্বস্ত করেছেন। এ বিষয়ে তিনি দেখবেন। ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে উপস্থিত সাধারণ সম্পাদক তপন দাস এ বিষয়ে জানান, আমরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে শ্রম দপ্তরের কমিশনার নিকট
একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ইতিমধ্যেই বাট্টাগুলিতে কাজ বন্ধ, কাজ শেষ হওয়ার পরও এখনও প্রচুর বাট্টা আছে বিভিন্ন মহকুমাতে। শ্রমিকদের যে কাজের যে তার মূল্য, পারিশ্রমিক বা মজুরি, তা মালিক কর্তৃপক্ষ দিচ্ছে না। এই জন্যে এরা তালভাড়া করছে, টাকা দেবে 2 দিন 4 দিন পরে এমন বলছে। এতে প্রচুর শ্রমিক, হাজার হাজার শ্রমিক, বিশেষ করে মাইগ্রেন্ট শ্রমিক যারা বহিরাজ্য থেকে আমাদের রাজ্যে এসছেন, এই বাট্টা সিজন শুরু হলে আসেন, তারা প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন। এর মধ্যে মারাত্মক ঘটনা হচ্ছে কাজ শেষ, টাকা দিচ্ছে না, হিসাব নিকাশ করে শ্রমিকরা যেতে পারছে না তাদের নিজস্ব যে রাজ্যে বাড়ি ঘরে। এবং কাজ বন্ধ হওয়ার পরও শ্রমিকরা খোরাকি পাচ্ছে না, খোরাকি নেই, থাকার ব্যবস্থা ভালো করে নেই, নানাবিধ সমস্যা শ্রমিকরা আছে। মজদুর মনিটরিং সেল ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় আখাউড়া স্থলবন্দরে দিয়ে আগত যাত্রীদের গরম থেকে স্বস্তি দিতে ঠান্ডা পানীয় তুলে দেয়। বাংলাদেশ থেকে আগত যাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার ভট্টাচার্য, বিএসএফের আধিকারিক সহ অন্যান্যরা। রাজ্যের সঙ্গে আগরতলা শহরও দীর্ঘ কয়েকদিন ধরে তীব্র দাবদাহ চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আবেদন রেখেছেন সমস্ত সামাজিক সংস্থা ব্যক্তির কাছে, যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য, বিশেষ করে শ্রমজীবী মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন, তাদেরকে কিছুটা গরমের স্বস্তি প্রদান করার জন্য কিছু ঠান্ডা পানীয়, কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার, পৌর নিগম, বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে তেলিয়ামুড়া শহরের হাওয়াই বাড়ি এলাকায় একাংশ পরিবারের অর্থ উপার্জনের একমাত্র পথ হল লেবু চাষ। হাওয়াই বাড়ি এলাকার লেবুও সারা রাজ্য সহ বহিরাজ্যের বাজারগুলিতে বেশ সুনাম রয়েছে, কিন্তু এবছর দেরিতে বৃষ্টি হওয়ায় লেবু চাষের অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে লেবু চাষিরা। এক লেবু চাষি জানান, অন্যান্য বছরে বৃষ্টি হওয়ার কারণে লেবুর ফলন ভালো হতো, কিন্তু এবছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর ফলন ভালো হয়নি। লেবু চাষ করে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে লেবু চাষিরা বলে জানান তিনি। আরও জানান, এবছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর অকারণেও ছোট আকারের হওয়ার জন্য অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা কম মূল্যের 4 টাকা করে একটি লেবু পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে, যার ফলশ্রুতিতে অন্যান্য বছরের তুলনায় এবছর লেবু চাষ করে তেমন লাভের মুখ দেখতে পারেনি লেবু চাষিরা। বাড়ি হাওয়াই বাড়ি। আপনি মূলত কি করেন আপনারা? আমি তো এই লেবু টেবু বাগানই করি, চাষ করি। আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান চাষ করে খাইতাম, আর দাদু পরে বাবা পরে ওই আমরা এখানে করতেছি। এই আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু। অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকে প্রোডাক্ট বেশি হয়। এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই, বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই চারা সংগ্রহ করে এই লইয়াই আমরা এই সবাই লেবু বাগান লইয়াই আমরা এই হাওয়াই বাড়ি সবাই। কত বছর ধরে তোমরা করো এই লেবু বাগান? লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার থেকে আমি করতেছি, তো আমি এখন 15 বছর চলে। এই থেকে আরও আগে দাদু হেরা তো করতেছি, ওই আমরা শুধু থাকতে দেখে আইতেছি। তারপরে এখানে আমরা করি। আমি যা করে থেকে আমরা 15-20 বছর এই মনে হয়ে যেতেছি। কেমন হয়েছে এবার লেবু ফলন? অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি টিষ্টি নাই, ফলনটাই এবার একটু কম, তবু আছে মোটামুটি। আমরা তবু সংসারটা চলি এই দিয়ে টুকটাক, কিন্তু সামনের বার তো অনেক আমরা ফল পাইতাম, কিন্তু এবার একটু কম পাই। কত করে বেচো লেবু বাজারে? এখানে তো আমরা তো পাইকারি বেশি, পাইকারি সবজি আলে। এখানে তো আমরা এমন লেবু।
আমবাসা মহকুমার চান্দাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সোমবার আমবাসা বাজারে অবস্থানরত বেদে গোষ্ঠীর মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করল। তাদের হাতে তুলে দিল খাদ্য সামগ্রীও। কচি কাচাদের হাতে তুলে দিল পঠন পাঠন সামগ্রী। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বেদে গোষ্ঠীর মানুষদের হাতে তুলে দেওয়া হয় সাবান। এক সাক্ষাৎকারে এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার স্বপন নমো জানান, ঝড় বৃষ্টিতে এই বেদে পরিবারগুলি খুব কষ্টে ছিল, তাই তাদের সাহায্যের জন্য চান্দাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য, বস্ত্র, পঠন পাঠন সামগ্রী। উল্লেখ্য, চান্দাই পাড়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রতিনিয়ত সমাজ সেবামূলক কর্ম সংগঠিত করে থাকে। চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে যে আমাদের যে এনএসএস ইউনিট রয়েছে, এনএসএস এর বাচ্চারা আমরা দেখলাম যে যারা বেদে গোষ্ঠীর লোক বাইরে থেকে আসে, তারা এই গতদিনের তুফানের মধ্যে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে খাবার ছিল, খাবার নষ্ট হয়েছে। যখন আমরা দেখলাম তখন অনুধাবন করলাম তাদের জন্য কিছু করা উচিত। সেই উপলক্ষে আমরা কিছু বস্ত্র, কিছু খাবার আর বিশেষ করে কিছু পড়ার বই, যে বাল্য শিক্ষা বই আমরা বিতরণ করলাম। পাশাপাশি তাদের তো আমরা জানি তাদের একটু নোংরা থাকার একটা অভ্যাস রয়েছে, আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করব। এই জন্য জলে পড়ে মৃত্যু হল 22 বছর বয়সের এক যুবকের। মৃত যুবকের নাম বিশাল সাংমা। ঘটনা আমবাসা থানার অন্তর্গত ধনছড়া শিববাড়ি এলাকায়। দীর্ঘ 24 ঘণ্টা পর উদ্ধার কার্যের সাথে যুক্ত সকলে তৎপরতায় উদ্ধার হল মৃতদেহ। রবিবার বিশাল তার বন্ধুদের সাথে আমবাসা থানার অন্তর্গত ধনছড়া শিববাড়ি এলাকার রেল রাস্তার পাশে থাকা বিশাল আকার জলাশয়ে স্নান করতে যায়। স্নান করার সময় বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠে বিশাল। খেলার ছলে মগ্ন থাকায় বিশাল কোনো এক সময় জলের নিচে তলিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে এ নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। খবর পৌঁছে যায় আমবাসা অগ্নি নির্বাপক দপ্তর, মহকুমা প্রশাসন এবং আমবাসা থানায়। রবিবার বিকেল থেকে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চলে। সন্ধ্যার পর বৃষ্টি নেমে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ থাকে। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ এর একটি দল। সকাল 8টা থেকে এনডিআরএফ এর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, টিএসআর জওয়ানরা এবং মহকুমার প্রশাসনের স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানে নামে। শেষ পর্যন্ত দুপুর 2টা নাগাদ এনডিআরএফ এর জওয়ানরা গভীর জলের নিচ থেকে বিশালের মৃতদেহ উদ্ধার করে। পুরো ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডিসিএম পঙ্কজ দত্ত। আমরা গতকাল যে নিউজটা আমরা পেলাম ইয়ার থেকে, ফায়ার সার্ভিস থেকে, ফায়ার ইমার্জেন্সি সার্ভিস থেকে, যে একটা 20 থেকে 22 বছরের ছেলে ড্রাউনিং কেস এখানে আমাদের শিববাড়ি কমলাছড়ার এখানে একটা লেখমতো টাইপ আছে ওইখানে। তো তারপরে আমাদের ফায়ার সার্ভিস, আমাদের আবদা মিত্র এবং টিএসআর 3rd ব্যাটালিয়ন যারা এখানে এসডিআরএফ, ওরা কালকে দুপুর থেকে বিকেল থেকে প্রায় ট্রাই করলো। সন্ধ্যা পরও ট্রাই চলছিল, কিন্তু সাডেনলি এত বেশি বৃষ্টি ছিল গতকাল যে রাতে আর এটা উদ্ধার কার্য আমরা চালাতে পারিনি। সকালে 5টার সময় আমাদের এনডিআরএফ এসে জাস্ট এখানে পৌঁছেছে। পৌঁছার পরে সেই রেস্কিউ কাজটা আবার শুরু হয়েছে। জাস্ট একটু আগে আমরা সেই বইটা রিকভার করলাম। বিশালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ গোটা এলাকায়। অকালে এভাবেই একটি প্রাণের আলো নিভে যাবে তা কারোর কল্পনাতেও আসেনি। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।